পলিটিক্স ইজ অল অ্যাবাউট টাইমিংস এবং এই কথাটা যিনি সব থেকে ভালো বোঝেন তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। যে কারণে কার্যত শূন্য থেকে শুরু করে পরপর তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন, সসম্মানে পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিশ্বের তাবর তাবর নেতাকে ঘোল খাইয়ে আজকে তিনি বিশ্বগুরু হয়েছেন। ভারতবর্ষকে অন্য একটা সীমায় তিনি নিয়ে গেছেন। কিন্তু এসব যত কিছুই হয়ে যাক না কেন, বাংলা এবং বাঙালি একটি প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত। সেটা হচ্ছে এত কিছুর পরেও বাংলাতে 2026-এর যে বিধানসভা নির্বাচনটা চলছে সেই বিধানসভা নির্বাচনে তিনি কি বাজিমাত করতে পারবেন, এবং সেই জায়গাটায় বাজিমাত করা যে সম্ভব প্রথম পর্বের ভোটের শেষেই সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে। 152টি আসনে ভোট হয়েছে এবং যে অঞ্চলগুলোতে প্রথম পর্বে ভোট হয়েছে সেটা কিন্তু কার্যত গেরুয়া শিবিরের গড়। সেখানে যে বাম্পার ভোটিং হয়েছে সেই বাম্পার ভোটিংয়ের জায়গা থেকে জয় যে গেরুয়া শিবিরের দিকে অনেকটাই নিশ্চিত সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে দ্বিতীয় পর্বের যে ভোটটি রয়েছে সেই দ্বিতীয় পর্বের ভোটটি কিন্তু অত্যন্ত ডেঞ্জার জোনে রয়েছে। কেননা এই পর্যায়ে যে ভোটটা হবে সেখানে অন্তত 3টি জেলা রয়েছে যেখানে খাতা খোলাই সমস্যা গেরুয়া শিবিরের জন্য। 63টা বিধানসভা আসন যেখানে কার্যত অত্যন্ত অত্যন্ত পিছিয়ে থেকে তাদেরকে শুরু করতে হচ্ছে এবং সেটা 2021-এর ফলের নিরিখে। তাই তাই এই জায়গায় খেলা ঘোরাতে গেলে বেশ কিছু মাস্টার স্ট্রোক দেওয়ার দরকার আছে। আর ঠিক সেই মাস্টার স্ট্রোকটা এক কথায় বলা যেতে পারে জোড়া স্ট্রাইক করে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ওই যে বললাম না, পলিটিক্স ইজ অল অ্যাবাউট টাইমিং। তাই ফার্স্ট ফেজের যে বাম্পার ভোটিং রয়েছে সেই ট্রেনটা সেকেন্ড ফেজের পোলেও করাটা অত্যন্ত জরুরি। আর সেটা করার জন্য বাংলা এবং বাঙালিকে, বিশেষ করে শিক্ষিত ভদ্রলোক বাঙালি হিন্দুকে একটা দুর্দান্ত মেসেজ দেওয়ার দরকার ছিল। আর ঠিক সেই কাজটাই করলেন কিন্তু নরেন্দ্র মোদীজি। কী কাজ করলেন, কোন জোড়া স্ট্রাইকের কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক সেই জায়গাটার কথা বলছি যেটা নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা হচ্ছে। সেটা হচ্ছে নীতি আয়োগের যে নতুন কমিটি হলো, সেখানে দুজন গুরুত্বপূর্ণ, অত্যন্ত মেধাবী, মেরুদণ্ড সোজা রাখা, সারা বিশ্ব কুর্নিশ করে এমন দুই বাঙালিকে সেখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। প্রথমজন হলেন ডক্টর অশোক লাহিড়ী, যিনি এর আগে বালুরঘাটের বিধায়ক ছিল। 2021 সালের নির্বাচনেই তাকে গেরুয়া শিবির নির্বাচনী ময়দানে নামায়। তিনি সেখান থেকে জেতেনও এবং একটা স্পেকুলেশন ছিল 2021-এ বিজেপি যদি বাংলায় সরকার গড়তে সক্ষম হয় তাহলে এই ডক্টর অশোক লাহিড়ী তিনিই হবেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। কেননা পশ্চিমবঙ্গটাকে যেভাবে গত 49 বছর ধরে দেনার দায়ে ডুবিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পুনরুত্থান এবং পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গে পরিণত করতে হলে একজন সত্যিকারের প্রথিতযশা অর্থনীতিবিদের মাথার তার বিদ্যার দরকার রয়েছে এবং সেই জায়গা থেকেই অশোকবাবুর কথা ভাবা হচ্ছিল। কিন্তু যখন 5 বছর বাদে আবারও বিধানসভা নির্বাচনটা এলো, এই 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় যদি সুপার চমক কিছু বলা হয় সেটা হচ্ছে এই ডক্টর অশোক লাহিড়ীর নাম বালুরঘাট কেন্দ্র থেকে আর না থাকা। তখনই অনেকেই গেল রব তুলে দিয়েছিলেন, বিশেষ করে যারা এই পশ্চিমবঙ্গটাকে এই অন্ধকারে এই ডেপতে ডুবিয়ে দিয়েছে সেই শাসক দল, তাদের কুমির কান্না দেখে বুক ফেটে যাচ্ছিল। সত্যিই তো ডক্টর অশোক লাহিড়ীকে কেন দায়িত্ব দেওয়া হলো না, কেন তাকে আবারও বিধায়ক নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হলো না? পশ্চিমবঙ্গে তো এবার বিজেপির সরকার করার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে অর্থমন্ত্রকের দায়িত্বটা কে সামলাবে? এরকম বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছিল এবং সেই সময়ই একটা খবর আমাদের কাছে আসছিল, সেটা হচ্ছে ডক্টর অশোক লাহিড়ীকে কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে নিয়ে আসা হবে। কি সেই পদ স্পেকুলেশন চলছিল এবং সেই স্পেকুলেশনকে থামিয়ে দিয়ে ডক্টর অশোক লাহিড়ীকে এই নীতি আয়োগের তাকে কিন্তু ভাইস চেয়ারম্যান করা হলো। কোথায় তার অবস্থান রইল? এই যে নীতি আয়োগটা হয় সেখানে 7 জনের কমিটি থাকে এবং সেটাকে হেড করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। তাকে বাদ দিয়ে যে নতুন 6 জনের সদস্যের কমিটি করা হলো সেখানেই ভাইস চেয়ারম্যান করা হলো ডক্টর অশোক লাহিড়ীকে। অর্থাৎ বকলমে তিনিই কিন্তু ক্যাপ্টেন, তিনিই টিমটা চালাবেন এবং তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নীতি আয়োগের কথা, তাদের ভাবনা চিন্তা সেটা জানাবেন। কি এই নীতি আয়োগ? আমাদের এতদিন যেটা চলে আসছিল 55 বছর ধরে, সেই সিস্টেমটাকে 2015 সালে গিয়ে ধূলিসাৎ করে দেন প্রধানমন্ত্রী। এতদিন যেটাকে আমরা
প্ল্যানিং কমিশন বলে জানতাম সেটার অস্তিত্ব বিলোপ পায় এবং এই নীতি আয়োগ তৈরি হয়। কেননা নরেন্দ্র মোদী মনে করেছিলেন নতুন ভারতবর্ষ নতুন একটা সীমা ছুঁতে চলেছে এবং সেটাকে করতে গেলে পুরো সিস্টেমটাকে রিস্ট্রাকচার করার দরকার আছে, এবং সেখান থেকেই প্ল্যানিং কমিশনের জায়গা নেয় এই নীতি আয়োগ। এবং সেই নীতি আয়োগের সর্বা হয়ে বসলেন ডক্টর অশোক লাহিড়ী। এবং এখানে আরেকজন মানুষের কথা বলতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়ে আসা হলো, তিনি হলেন ডক্টর গোবর্ধন দাস। 2021-এর বিধানসভা নির্বাচনে তারও নাম ছিল বিজেপির প্রার্থী তালিকায়, যদিও পূর্ব বর্ধমান থেকে সেই আসন থেকে তিনি হেরে যান এবং তারপর আর রাজনীতির ময়দানে তাকে সেইভাবে দেখা যায়নি। কে এই ডক্টর গোবর্ধন দাস? অনেকেই বলছিলেন যে গতবার যদি বিজেপি সরকার গঠন করতে পারতো তাহলে দিলীপ ঘোষ না মুকুল রায় না শুভেন্দু অধিকারী এইসব নাম নিয়ে যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে চর্চা হচ্ছিল তাদের সবাইকে পিছনে ফেলে দিতে পারতেন এই ডক্টর গোবর্ধন দাস। অত্যন্ত মেধাবী এই মানুষটা কুর্নিশ পায় সারা বিশ্ব থেকে, আমেরিকাতেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাকে নিয়ে আসা হলো এই নীতি আয়োগে। অর্থাৎ দুটো জায়গাতেও স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমবঙ্গে যখন ক্ষমতার পরিবর্তনটা হবে, ডাবল ইঞ্জিন সরকারটা তৈরি হবে, তখন সেক্ষেত্রে একদিকে যেরকম পশ্চিমবঙ্গের আর্থিক একটা পুনরুদ্ধারের জায়গা আছে সেইটাকে গঠন করতে হবে, সেখানে ডক্টর অশোক লাহিড়ীর একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। এবং অন্যদিকে ডক্টর গোবর্ধন দাস পশ্চিমবঙ্গের ভেঙে পড়া যে স্বাস্থ্য ব্যবস্থাটা রয়েছে সেটারও পুরোপুরি রিকভারি করার জন্য তার উপর ডিপেন্ডেন্সি থাকবে। কিন্তু এই দুই মানুষকে নীতি আয়োগে নিয়ে আসার মাধ্যমে মাস্টার স্ট্রোকটা কী হলো সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, একটা কথা মাথায় রাখুন, এই যে নীতি আয়োগ রয়েছে যেখানে প্রত্যেকটা রাজ্য অত্যন্ত গুরুত্ব দেয় তাদের রাজ্যের ডেভেলপমেন্ট নিয়ে, কেননা নতুন ভারত তৈরি হচ্ছে, ভারতবর্ষ একটা নতুন শিখরে পৌঁছচ্ছে এবং সেখানে টেকনোলজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। তাই এই জায়গাটায় রাজ্যের ভাবনা চিন্তা কী আছে, এই যে গ্রোথটা নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষে হচ্ছে, সারা আন্তর্জাতিক বাজারের লক্ষ্য এখন ভারতবর্ষ হয়ে গেছে, সেটাকে তাদের রাজ্যে কিভাবে বিনিয়োগ হিসেবে টেনে নিয়ে যাওয়া যায় সেটা তারা করছেন। এবং তার সবথেকে বেশি সুফল যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে আসাম। এবং তার পাশাপাশি আমাদের আশপাশের যে পড়শি রাজ্যগুলো রয়েছে যারা একসময় অনেক পিছিয়ে ছিল এবং পশ্চিমবঙ্গে তারা কাজ করতে আসতে বাধ্য হতো, তারা আজকে অনেকটা এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ শুধু পিছিয়েই যাচ্ছে, সেটা বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, ওড়িশা হতে পারে। কেননা পশ্চিমবঙ্গের এই যে তৃণমূল সরকারটা রয়েছে তারা নীতি আয়োগকে কোনোদিন সিরিয়াসলি নেয়নি। তারা তাদের ওই রাজনৈতিক লড়াইয়ে, তাদের ওই কলতলা ঝগড়ার মধ্যে, তাদের ওই খুনসুটির রাজনীতির মধ্যে নীতি আয়োগের মতো গুরুত্বপূর্ণ জায়গাকে বারবার টেনে নামিয়েছেন। এবং সেই জন্য মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের প্রতিনিধি বেশিরভাগ নীতি আয়োগের মিটিংয়ে যায় না। আর সেখানে দুজন বাঙালি ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক, সারা বিশ্বে বন্দিত ভদ্রলোক, তাদের হাতে নীতি আয়োগের একটা বিশাল 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 দায়িত্ব নরেন্দ্র মোদী ছাড়লেন। অর্থাৎ আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার তৈরি হওয়ার পর পশ্চিমবঙ্গের রূপরেখা রূপায়ণে ভারতবর্ষ কিভাবে তাকে সাহায্য করবে এবং ভারতের কেন্দ্রীয় সরকারের হাত ধরে সেই ডাবল ইঞ্জিন সরকার কতখানি সঠিকভাবে এগিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু এখনই নিশ্চিত করে দিলেন নরেন্দ্র মোদী। অর্থাৎ পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট নিয়ে ভাবনা চিন্তা এখন থেকেই শুরু হয়ে গেল। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, দেখুন এই যে সেগমেন্টে ভোটটা হবে সেটা কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সমস্ত আসনগুলো বাকি রয়েছে সেখানে ভোটদানটা হবে। এবং এখানে একটা শিক্ষিত বাঙালি রয়েছে যারা এই ধরনের কুটকাচালির জিনিস, এই ধরনের খুঁটিনাটি জিনিস তারা কিন্তু খুব খুব মাইনিউটলি লক্ষ্য করেন এবং সেই জায়গা থেকে এরা কিন্তু এবার ভোটদানে আসবেন। এবং যেখানে একটা বিজেপির গায়ে ছাপ লাগিয়ে দেওয়া হচ্ছিল, বিজেপি নাকি পশ্চিমবঙ্গের বহিরাগত পার্টি, বিজেপি নাকি পশ্চিমবঙ্গের ভালো কোনো দিন চায় না, বিজেপি নাকি পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য কিছু করেনি, শুধু হিন্দুত্বের রাজনীতি করে নিজেদের রাজনীতির রুটিটা সেঁকেছে, তাদের কাছে বার্তা চলে গেল না, বিজেপি মানে ডেভেলপমেন্ট এবং নরেন্দ্র মোদী মানে সুপার ডেভেলপমেন্ট। সুতরাং এই যে ভোট ব্যাঙ্কটা আছে এটা কিন্তু ডেফিনেটলি কনসলিডেট হবে এবং তার ফায়দা বিজেপির দিকে যাবে, এটা সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম দফার ভোটের শেষেই পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে ধরনের বাম্পার ভোটিং হয়েছে সেই বাম্পার ভোটিংয়ের ট্রেন্ডটা যদি বজায় থাকে তাহলে দ্বিতীয় পর্বের যে ভোটগুলো হচ্ছে যেখানটা কার্যত এই রাজ্যের শাসক দলের গড় ধরা হচ্ছে সেখানে কিন্তু বহু আসনের ফলাফল এবার চেঞ্জ হয়ে যাবে। কেননা চড়ি বা ছাপ্পাটা হচ্ছে না, ইভিএম নিয়ে যে একটা ফেক ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করা হয়েছিল সেটা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু মানুষকে উৎসাহ দিতে হবে, মানুষকে বেশি বেশি করে টেনে আনতে হবে। ওই যে 92% পোলিং হয়েছে, 94% পোলিং হয়েছে প্রথম পর্যায়ের ভোটে, দ্বিতীয়
দ্বিতীয় পর্যায়ের ভোটেও সেটা করতে হবে। এই পোলিংটা যদি হয় তাহলে এখানে দুটো খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে। একটা হচ্ছে নতুন ভোটার যারা একদম প্রথমবার যারা ভোট দিচ্ছেন তাদের 100% ভোট পড়ছে, এবং পুরনো ভোটার কিন্তু 2021 বা 2024-এ লেথার্জির কারণে যারা ভোট দেননি তারা কিন্তু এবার ভোটদানে উৎসাহিত হচ্ছেন। ফলে প্রত্যেকটা বিধানসভাতে গড়ে দেখা যাচ্ছে প্রায় 1030 করে এক্সট্রা হিন্দু ভোট পড়েছে। এবং দেখেন ডেফিনেটলি এই যে হিন্দু ভোটটা যদি পড়ে তাহলে সেটার ফায়দা কোন দলের পক্ষে যাবে এটা বলে দেওয়ার জন্য তো আর নতুন করে আলোচনা করার কোনো জায়গা নেই। কিন্তু যখনই আমরা কলকাতার ক্ষেত্রে ভোটদান দেখি বা সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, একদিকে দমদম রয়েছে, এই যে সেগমেন্টগুলো রয়েছে, এখানে কিন্তু ভোটদানের হার খুব কম হয়, 60%, 62%। এবার একটা আর্গুমেন্ট পয়েন্ট অবভিয়াসলি রয়েছে যে এইখানে এসআইআর যে পরিমাণ ডেটা ডিলিট হয়েছে সেখান থেকে তো দেখা যাচ্ছে যে এই ভোটার লিস্টে কতখানি জল ছিল, সুতরাং সেই জন্য এত কম পোলিং হতো। অতটাও কম পোলিং নয়, সেটা 70%-এর কাছাকাছি অ্যাটলিস্ট হতো। কিন্তু সেই যুক্তি ধরে নিয়েও সেটা কোথায় 92-94% পোলিং হচ্ছে আর 70% পোলিং হচ্ছে, 22-24%-এর গ্যাপ, এটা তো ঠিক নয়। সুতরাং মানুষকে উৎসাহিত করতে হবে, বাম্পার ভোটিংটা সেকেন্ড ফেজেও করাতে হবে। আর যদি সেকেন্ড ফেজে সেইটা করা যায়, যেটা বিজেপির টার্গেট ছিল যে ফার্স্ট ফেজে মোটামুটি সেঞ্চুরি হাঁকাবে এবং সেকেন্ড ফেজে হাফ সেঞ্চুরি হাঁকাবে, তাহলেই কিন্তু তারা ক্ষমতায় আসার জায়গায় চলে যাবে। কিন্তু প্রথম দফায় এক্সপেকটেশনের বাইরে গিয়ে ভোটিং হয়েছে, সুতরাং আসন সংখ্যাও এক্সপেকটেশনের বাইরে গিয়ে হবে। আর তাই একটা সম্ভাবনা তৈরি হয়েছে ওই 150-60-এর গণ্ডি ছাড়িয়ে আরও অনেকটা এগিয়ে যাওয়া, আরও একটা মজবুত সরকার তৈরি করার জায়গা হয়েছে, যে কারণে সেকেন্ড ফেজের বাম্পার পোলিংটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সেই জায়গায় শাসক দল যেটা চেষ্টা করছে পোলিংটাকে ডাউন করার জন্য, এই জায়গায় এরকম মারাত্মক একটা খবর, ডক্টর অশোক লাহিড়িকে নীতি আয়োগের চেয়ারম্যান করা হলো। তাহলে ভাবুন, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা এগিয়ে আসছেন এবং সেখানে বৈঠক যার সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের রূপরেখা রূপায়ণের জন্য, পশ্চিমবঙ্গের এই যে ঋণের দায়ে জর্জরিত আছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে ডক্টর অশোক লাহিড়ির জন্য। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা হচ্ছে, সেই মিটিং হেড করছেন কে? ডক্টর গোবর্ধন দাস। তাহলে বাংলা বাঙালি অস্মিতাকে ঠিক কোন জায়গায় বিজেপি সরকার পৌঁছে দিচ্ছে? এই যে বহিরাগত পার্টি, এরা কোনো রকম কোনো উন্নয়নের কথা ভাবে না, এরা শুধু ধর্মীয় রাজনীতি করে, এই যে ফেক ন্যারেটিভটা দিয়ে এতদিনের একটা পচা বস্তার মতো রাজনীতি শাসক দল করার চেষ্টা করছে, সেটার গালে সপাটে একটা থাপ্পড় মারা হলো। এবার টাইমিংটার কথা কেন আপনাদের বলছিলাম, একটা কথা ভালো করে চিন্তা করে দেখুন। এই যে পলিটিক্সটা হলো, দেখুন যেটাই হোক সেটার পিছনে আলটিমেটলি তো একটা পলিটিক্স রয়েছে। তো এই নীতি আয়োগের চেয়ারম্যান অনেক দিন আগেই প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিজেপির, তো অনেক দিন আগেই তো নীতি আয়োগের সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া যেত। ফার্স্ট ফেজের এটা হওয়ার পর সেকেন্ড ফেজের আগে হলো। সুতরাং যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এই টাইমিংটা ইচ্ছা করেই বেঁচেছেন নরেন্দ্র মোদী, কেননা ফার্স্ট ফেজের আগে এটা হলে এর ইম্প্যাক্টটা সেকেন্ড ফেজ আস্তে আস্তে অবধি হয়তো মিলিয়ে যেত। কিন্তু ফার্স্ট ফেজের ওই ট্রেন্ডের পর এমনিতেই বাঙালি চার্জড আপ হয়ে গেছে, হিন্দু বাঙালি ভাবছে যারা সেকেন্ড ফেজে পোলিং করবে তারা দলে দলে রাস্তায় বেরোবেন, এবং তার আগে এরকম একটা জোড়া সুখবর পেলেন যাদের হাত ধরে সত্যিই পশ্চিমবঙ্গটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা তাদের ভোটদানের উৎসাহ আরও বাড়াবে। এবং সেই ভোটদানের উৎসাহ বাড়বে এই রাজ্যে গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনার জন্য। কেননা এই রাজ্যে ভুল করে আবারও যদি শাসক দল ফেরত আসে, তারা তো আবার সেই নীতি আয়োগের জায়গাটাকে বয়কট করবে। অর্থাৎ মোদী সরকার চাইলেও বাংলার ডেভেলপমেন্ট এই রাজ্যের শাসক দলটা চায় না। তারা তাদের গোয়ার্তুমির জন্য, তাদের কলতলার ঝগড়া মার্কা পলিটিক্সের জন্য, তাদের ওই বস্তা পচা রাজনীতি, সস্তা রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসীকে যে ডুবিয়ে দিচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের এই অংশের মানুষ খুব ভালো করে বোঝেন। ফলে এখানে যদি শাসক দলকে ভোট দেওয়া হয়, আবারও তাদের সরকার তৈরি হয়, এত বড় একটা সুযোগ নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গবাসীর জন্য, আপামর বাঙালির জন্য তৈরি করে দিয়েছেন, সেইটা কিন্তু একদম জলে ফেলে দেওয়া হবে। হোয়ারাস এখানে যদি গেরুয়া শিবিরকে আনা যেতে পারে, তারা যদি এখানে আসে, ডবল ইঞ্জিন সরকার হয়, আর তারপর নীতি আয়োগে বাঙালি অস্মিতার এই সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ কিন্তু একটা নতুন রূপরেখায় পৌঁছে যেতে পারে। এই যে মেসেজটা সাইলেন্টলি নরেন্দ্র মোদীজি করে দিলেন, এটা কিন্তু সেকেন্ড ফেজের যে পোলিং আছে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিল। ফলে যেটুকুনিও আশা শাসক দলের ছিল সেটা কার্যত ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল। এমনটাই কিন্তু সর্বভারতীয় স্তরের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু মনে করছেন। কি বলবেন নরেন্দ্র
নরেন্দ্র মোদীজির এই জোড়া স্ট্রাইক নিয়ে, এই ডাবল মাস্টার স্ট্রোক নিয়ে ডক্টর অশোক লাহিড়ী এবং ডক্টর গোবর্ধন দাসের মতো পণ্ডিত ব্যক্তিদের নীতি আয়োগের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রেখে আগামী পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ তৈরি করার যে পরিকল্পনা তিনি করলেন, সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।